আকাশে মেঘের ঘন ঘটা, যেন কোনো অশুভ সংকেত বয়ে আনছে সীমান্ত ঘেঁষা ছোট্ট শহর নীলগঞ্জ। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অয়ন ঘড়ির দিকে তাকালো। তার পরনে জলপাই রঙের টি শার্ট, চোখে মুখে দীর্ঘ সফরের ক্লান্তি থাকলেও চোয়ালির হাড় শক্ত হয়ে আছে। অয়ন ভারতীয় সেনাবাহিনীর একজন দক্ষ অফিসার, যে দীর্ঘ 1 বছর পর ছুটিতে নিজের ভিটেমাটিতে ফিরেছে। কিন্তু যে আনন্দ নিয়ে সে বাস থেকে নেমেছিল তা মুহূর্তেই ফিকে হয়ে গেল যখন দেখল তাকে এগিয়ে নিতে আসার কথা ছিল যার, সেই ছোট বোন তানিয়া এখনও পৌঁছায়নি। অয়নের পাশে তার বৃদ্ধ মা সরলা দেবী দাঁড়িয়ে আঁচলে চোখ মুছছিলেন। অয়ন মার কাঁধে হাত রেখে ধীরস্বরে বলল, মা, তুমিও তো অস্থির হচ্ছ কেন? আমি তো চলেই এসেছি। এবার আর তানিয়াকে একা থাকতে হবে না। 1 মাসের ছুটি নিয়ে এসেছি। এই 1 মাস তোমাদের দুজনকে আগলে রাখবো আমি। সরলা দেবী ভেজা গলায় বললেন, অয়ন, তুই আসার খবরে তানিয়া পাগল হয়ে গিয়েছিল। সেই সকালে স্কুটি নিয়ে বাজারের দিকে বেরোল। বলল তোর প্রিয় ইলিশ মাছ আর নতুন চালের ক্ষীর রাঁধবে। কিন্তু এত সময় তো হওয়ার কথা নয়। মেয়েটার ফোনটাও কেন যেন লাগছে না। অয়ন মৃদু হাসল, যদিও ভেতরে একটা অজানা খটকা দানা বাঁধছিল। সে পকেট থেকে ফোন বের করে তানিয়াকে কল করল। রিং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। হয়তো বাজারে খুব ভিড়, নয়তো স্কুটিতে কোনো সমস্যা হয়েছে। আমি তানিয়াকে দেখে আসছি মা, তুমি বাড়ি যাও। বিনোদ কাকা তোমাকে পৌঁছে দেবে। মা চলে যাওয়ার পর অয়নের হাসি মুখটা নিমেষেই গম্ভীর হয়ে গেল। নীলগঞ্জের এই এলাকাটা ইদানিং খুব একটা সুবিধের নয়। বিশেষ করে নতুন আসা কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে তোলাবাজি আর সাধারণ মানুষকে হেনস্থা করার খবর সেই ইউনিটে বসেও শুনেছে। অয়ন তার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাজারের দিকে পা বাড়াল। অন্যদিকে নীলগঞ্জ হাইওয়ের নির্জন এক বাঁকে দাঁড়িয়েছিল একটি পুলিশের জিপ। ইন্সপেক্টর বিক্রম আর তার সাঙ্গপাঙ্গরা আজ সকাল থেকেই মেজাজ হারিয়ে বসে আছে। বিক্রম লোকটা কুখ্যাত তার রাগী স্বভাব আর দুর্নীতির জন্য। আজ সকাল থেকে একটাও বড় শিকার তাদের জালে ফাঁসেনি। সালাহ, কপালটাই খারাপ। আজ কি নীলগঞ্জের সব মানুষের পকেট খালি? একটা গাড়িও থামছে না, কেউ ঘুষ দিচ্ছে না। এভাবে চললে আমার রাতের আসর জমবে কি করে? ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা নীল রঙের স্কুটির আওয়াজ শোনা গেল। খুব দ্রুত গতিতে স্কুটি চালিয়ে আসছিল তানিয়া। তার মাথায় হেলমেট ছিল না, কারণ তাড়াহুড়ো করে ভাইয়ার জন্য বাজার করতে গিয়ে সে সেটা বাড়িতেই ফেলে এসেছে। বিক্রমের চোখ চকচক করে উঠল। সে হাতের লাঠি উঁচিয়ে চিৎকার করে উঠল, থাম, থাম বলছি। তানিয়া ঘাবড়ে গিয়ে ব্রেক কষল। তার ফর্সা মুখটা ভয়ে পাণ্ডুর হয়ে গেছে। কি রে খুকি, টানা গজিয়েছে বুঝি? হেলমেট কোথায়, লাইসেন্স কোথায়? মনে হচ্ছে রাস্তাটা তোর বাপের। স্যার, আমার ভাই আজ 1 বছর পর বর্ডার থেকে ফিরছে। আমি খুব তাড়াহুড়োয় ছিলাম, তাই হেলমেটটা আনতে ভুলে গেছি। সামনেই বাজার, আমি এখনই ফিরে যাব। এবারের মতো ছেড়ে দিন প্লিজ। বিক্রম একটা কুৎসিত হাসি দিয়ে বলল, ছেড়ে দেব এত সহজে? আইট ভেঙেছিস, তার উপর মুখে মুখে তর্ক। বের কর 7,000 টাকা জরিমানা। নয়তো স্কুটি এখনই সিজ হবে। আর তোকেও থানায় গিয়ে ঘানি টানতে হবে। তানিয়া আর্তনাদ করে উঠল, 5,000 টাকা? স্যার, আমি বাজারে এসেছি মাত্র 500 টাকা নিয়ে। মাত্র 3450 টাকার কথা। স্যার, আমি বাজারে এসেছি মাত্র 500 টাকা নিয়ে। আপনার টাকা নেই, দয়া করুন স্যার, আমি আর কখনো এমন ভুল করব না। বিক্রম তানিয়ার কাকুতি মিনতিতে গলে যাওয়ার পাত্র নয়, বরং সে তানিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিল। টাকা নেই তো কি হয়েছে? চল থানায় চল, সেখানে তো সব তেজ বের করছি। তানিয়া চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আপনি পুলিশ হয়ে একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন। আমার ভাই জানলে আপনাদের কাউকে আস্ত রাখবে না। এই কথা শুনে বিক্রমের রাগ চরমে উঠল। সে সপাটে একটা চর কষালো তানিয়ার গালে। তানিয়া ছিটকে পড়ল রাস্তার ধারে। বিক্রম গর্জে উঠল, তোর ভাই কে রে? কোন লাট সাহেব? তাকেও দেখে নেব, একে গাড়িতে তোল। তানিয়া পড়ে থাকা অবস্থায় পকেট থেকে ফোন বের করে দ্রুত অয়নকে কল করল। ফোনটা কানে ধরতেই উপাস থেকে অয়নের উদ্বিগ্ন গলা ভেসে এলো, তানিয়া, তুই কোথায়? মা খুব চিন্তা করছে। আমাকে বাঁচাও, হাইওয়ে চেকপোস্টে পুলিশ আমাকে মারছে। আমাকে 5,000 টাকা। তানিয়ার কথা শেষ হওয়ার আগেই বিক্রম ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর ক্রুর হেসে বলল, ডাক তোর ভাইকে, দেখি কোন বাপের বেটা তোকে বাঁচাতে আসে। ফোনের ওপাশে অয়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কানে তখনও তানিয়ার সেই আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। তার শিরায় শিরায় এখন রক্ত টকবক করে ফুটছে। যে বোনকে সে ফুরের টোকা লাগতে দেয়নি, তার গায়ে পুলিশের উর্দিধারী কিছু গুন্ডা হাত দিয়েছে।
অয়ন আর এক মুহূর্ত দেরি করল না। সে জানত না তানিয়াকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে এটা জানত যে নীলগঞ্জ থানায় গেলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। সে দৌড়াতে শুরু করল। তার চোখের দৃষ্টি এখন একজন সাধারণ ভাইয়ের নয়, বরং একজন দুর্ধর্ষ কমান্ডর যে তার লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে জানে। থানায় পৌঁছে অয়ন দেখল পরিবেশটা থমথমে। সে সরাসরি ডিউটি অফিসারের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। অয়ন শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল, আমার বোন তানিয়াকে একটু আগে হাইওয়ে থেকে তুলে আনা হয়েছে। তাকে কোথায় রাখা হয়েছে? ভেতর থেকে ইন্সপেক্টর বিক্রম বেরিয়ে এলো। তার হাত তখনও তানিয়ার রক্তে ভেজা। সে অয়নকে তাচ্ছিল্যের সাথে দেখে বলল, কে রে তুই? এখানে কোনো তানিয়া ফানিয়া নেই, যা ভাগ এখানে থেকে, ডিস্টার্ব করিস না। অয়ন বিক্রমের চোখের দিকে তাকিয়ে বুঝল এই লোকটাই অপরাধী। সে ধীর পায়ে বিক্রমের দিকে এগিয়ে গেল। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেল। অয়ন বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার বোন কোথায়? আমি ইন্ডিয়ান আর্মির অফিসার, আর আপনি যা করছেন সেটা কেবল অন্যায় নয়, অপরাধ। তানিয়াকে মুক্তি দিন, নয়তো এর পরিণাম আপনি সইতে পারবেন না। আর্মি অফিসার? আরে যা যা, বর্ডারে গিয়ে পাহারা দে। এটা আমার থানা, এখানে আমিই ভগবান। তোর বোন এখন লকআপে পৌঁছবে, পারলে বের করে নিয়ে যা। ঠিক সেই মুহূর্তে থানার পেছনের দিক থেকে একটি অস্ফুট আর্তনাদ ভেসে এলো, ভাইয়া আমি এখানে, আমাকে বাঁচাও। অয়নের কান খাড়া হয়ে গেল। ওটা তানিয়ারই গলা। তার ধৈর্য বাঁধ ভেঙে গেল, কিন্তু সে জানে আইন নিজের হাতে তুলে নিলে পরিস্থিতি জটিল হতে পারে। সে পকেট থেকে তার স্পেশাল ফোনটা বের করল। সে সরাসরি তার সিনিয়র এবং এলাকার এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে কল করার সিদ্ধান্ত নিল। কিন্তু বিক্রম কি তাকে সেই সুযোগ দেবে, নাকি লকআপের ভেতরে তানিয়ার সাথে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে? অয়ন কি পারবে একা এই দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনীর মোকাবিলা করতে? নীলগঞ্জ থানার ভেতর বাতাস এখন বারুদের মতো তপ্ত। অয়নের কানে তানিয়ার সেই আর্তনাদ আছড়ে পড়ার পর তার ভেতরের প্রশিক্ষিত সৈনিকটি জেগে উঠেছে। সে জানে এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না, কিন্তু হৃদয়ের ভেতর বোনের অপমানের আগুন তাকে স্থির থাকতে দিচ্ছে না। ইন্সপেক্টর বিক্রম অট্টহাসি থামিয়ে অয়নের দিকে এক পা এগিয়ে এলো। তার হাতে থাকা লাঠিটা দিয়ে সে অয়নের কাঁধে একটা খোঁচা মেরে বলল, কি রে, ইউনিফর্মের গরম দেখাচ্ছিস? এখানে আমিই রাজা, তোর বোন তো কেবল শুরু। এবার তোকেও হাজতে পূর্ব সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে। দেখি কোন ইউনিফর্ম তোকে বাঁচায়। অয়ন নড়ল না। সে স্থির চোখে বিক্রমের চোখের মণি বরাবর তাকিয়ে রইল। শান্ত কিন্তু বরফ শীতল গলায় সে বলল, আপনি নিজের সীমা ছাড়িয়ে গেছেন মিস্টার বিক্রম। পুলিশের উর্দিতে আপনি একজন সাধারণ নাগরিকের উপর হাত তুলেছেন, একজন নারীকে লাঞ্ছিত করেছেন। সেনাবাহিনীতে আমাদের শেখানো হয় শত্রুকে চিনে নিতে। আজ আমি আপনার চোখের ভেতর একজন রক্ষককে নয়, একজন অপরাধীকে দেখতে পাচ্ছি। বিক্রম রেগে লাল হয়ে গেল। রতন, এই ছোকরাকে লকআপে ঢোকা, ওর ফোনটা কেড়ে নে। রতন হাত কড়া নিয়ে এগিয়ে আসতেই অয়ন এক ঝটকায় তার হাতটা মোচড় দিয়ে ধরল। মাত্র কয়েক সেকেন্ডের কারিশমায় রতন মাটিতে লুটিয়ে পড়ল। অয়ন এবার বিক্রমের কলার চেপে ধরে দেওয়ালের সাথে ঠেসে ধরল। থানার অন্য পুলিশরা বন্দুক উঁচিয়ে ধরতেই অয়ন গর্জে উঠল, খবরদার, একজনও এগোবে না। আমি এখানে মারপিট করতে আসিনি, আমার বোনকে নিতে এসেছি। কিন্তু যদি তার একটা চুলও বাঁকা হয়, তবে এই থানার কেউ আস্ত থাকবে না। বিক্রম দমবন্ধ অবস্থায় খাবি খেতে খেতে গোঙাতে লাগল। অয়ন তাকে ছেড়ে দিয়ে পকেট থেকে তার স্পেশাল ফোনটা বের করল। সে জানত এই মুহূর্তে উচ্চ পদস্থ কারো হস্তক্ষেপ ছাড়া এই দুর্নীতিবাজদের হাত থেকে তানিয়াকে বের করা কঠিন। সে সরাসরি ফোন লাগালো জেলা পুলিশ সুপার এসপি অভয় প্রতাপ সিংকে। অভয় প্রতাপ অয়নের পুরনো পরিচিত এবং একজন সৎ অফিসার। ওপাশে ফোন বাজছে। বিক্রম তখন কাশির দমকে কাঁপছে আর অন্য কনস্টেবলদের ইশারা করছে অয়নকে ঘিরে ধরতে। অয়ন ফোনের লাউড স্পিকার অন করে দিল। হ্যালো, জয় হিন্দ স্যার, আমি ক্যাপ্টেন অয়ন বলছি। অয়নের গলা গম বম করে উঠল। ওপাশ থেকে ভারী গলায় উত্তর এলো, জয় হিন্দ অয়ন, কেমন আছো? হঠাৎ ফোন? অয়ন এক মুহূর্তের জন্য বিক্রমের দিকে তাকালো, যার মুখ এখন ভয়ে নীল হতে শুরু করেছে। অয়ন বলল, স্যার, আমি নীলগঞ্জ থানায় দাঁড়িয়ে আছি। এখানে ইন্সপেক্টর বিক্রম আমার বোন তানিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে, তার গায়ে হাত তুলেছে এবং ৫,০০০ টাকা ঘুষ দাবি করেছে। তারা আমাকেও হুমকি দিচ্ছে। স্যার, আমি চাই আপনি এক্ষুনি এখানে আসুন।
একজন আর্মি অফিসারের বোনের সাথে যদি এমন হতে পারে তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এসপি অভয় প্রতাপের গলায় বজ্রপাতের মতো আওয়াজ শোনা গেল। কি বললে? তানিয়ার গায়ে হাত তুলেছে। অয়ন, তুমি শান্ত থাকো, আমি মাত্র 10 মিনিটের দূরত্বে আছি, আমি নিজে আসছি, কেউ যেন ওখান থেকে নড়তে না পারে। ফোনটা কেটে যেতেই থানায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বিক্রমের কপালে ঘাম জমতে শুরু করেছে। সে ভাবতেই পারেনি এই সাধারণ ছেলেটার সরাসরি এসপির সাথে যোগাযোগ থাকতে পারে, কিন্তু সে হারের পাত্র নয়। সে দ্রুত সামলে গিয়ে শয়তানি বুদ্ধি আঁটল। সে ভাবল এসপি আসার আগেই যদি তানিয়াকে অন্য কোথাও সরিয়ে দেওয়া যায় বা এমনভাবে ভয় দেখানো যায় যাতে সে মুখ না খোলে, তবে হয়তো রক্ষা পাওয়া যাবে। বিক্রম ইশারায় রতনকে বলল পেছনের দরজা দিয়ে তানিয়াকে জিপে তুলতে, কিন্তু অয়ন তার চাল বুঝে ফেলেছে। সে বাঘের মতো দ্রুততায় থানার ভেতরের করিডোর দিয়ে দৌড়ে তানিয়ার লকআপের সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়া তখন মেঝের এক কোণে কুঁকড়ে বসে কাঁদছিল। তার গালে চড়ের দাগ স্পষ্ট হয়ে ফুলে আছে। অয়নকে দেখে সে ডুকরে কেঁদে উঠল। ভাইয়া, আমাকে এখান থেকে নিয়ে চলো, ওরা খুব খারাপ, ওরা আমাকে মারো না বলে অনেক গালিগালাজ করেছে। অয়ন লোহার শিকের ওপর হাত রেখে ভাঙা গলায় বলল, তানিয়া, একটু ধৈর্য ধর বোন, তোর ভাই চলে এসেছে। আজ যারা তোকে কাঁদিয়েছে তাদের প্রত্যেককে আজ কাঁদতে হবে। এই শিকের আড়ালে তুই নয়, এই অপরাধীরা থাকবে। ঠিক সেই সময় বিক্রম পেছন থেকে অয়নের মাথায় লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করল, কিন্তু অয়ন যেন পেছনেও চোখ রেখেছিল। সে নিচু হয়ে আঘাতটা এড়িয়ে গেল এবং ঘুরে দাঁড়িয়ে বিক্রমের কবজি ধরে এমন এক প্যাঁচ দিল যে হাড় ভাঙার মটমট শব্দ শোনা গেল। বিক্রম যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। পুরো থানা তখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কনস্টেবলরা দ্বিধায় ভুগছে, তারা কি তাদের অফিসারের নির্দেশ মানবে নাকি একজন খ্যাপা কমান্ডোর মুখোমুখি হবে। এরই মাঝে সাইরেনের তীব্র শব্দ শোনা গেল। থানার বাইরে এসে থামল এসপির কনভয়। এসপি অভয় প্রতাপ সিং গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন। তার চোখে আগুন, তার পেছনে সশস্ত্র পুলিশ বাহিনী। ভেতরে ঢুকে তিনি দেখলেন অয়ন একপাশে দাঁড়িয়ে আছে আর ইন্সপেক্টর বিক্রম মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। এসপি কর্কশ গলায় বললেন, বিক্রম, এটা কি হচ্ছে এখানে? একটা নিরপরাধ মেয়েকে কেন লকআপে রাখা হয়েছে? বিক্রম আধো আধো স্বরে বলল, স্যার, ও আইন ভেঙেছিল, আমি শুধু দায়িত্ব পালন। চুপ করো! এসপির গর্জন পুরো থানায় প্রতিধ্বনিত হল। আইন পালন নাকি ক্ষমতার অপব্যবহার? তানিয়াকে এক্ষুনি বাইরে নিয়ে এসো। তানিয়াকে যখন লকআপ থেকে বের করা হলো, সে দৌড়ে গিয়ে অয়নকে জড়িয়ে ধরল। এসপি তানিয়ার গালের দাগ দেখে নিজের রাগ সামলাতে পারলেন না। তিনি বিক্রমের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মতো পশুর জন্যই আজ পুলিশের বদনাম। তোমরা আইনের রক্ষক নও, তোমরা ভক্ষক। কিন্তু গল্প কি এখানেই শেষ? বিক্রম কি এত সহজে হার মানবে? থানায় উপস্থিত অন্য কিছু পুলিশ কর্মকর্তা যারা বিক্রমের এই তোলাবাজির ভাগিদার, তারা কি কোনো নতুন ষড়যন্ত্র করছে? আর তানিয়া কি পারবে এই ট্রমা কাটিয়ে উঠতে? নীলগঞ্জ থানার ভেতরের দৃশ্যটা এখন সম্পূর্ণ বদলে গেছে। এসপি অভয় প্রতাপ সিংয়ের উপস্থিতিতে পুরো থানার দুর্নীতিবাদ চক্রটা থরথর করে কাঁপছে। তানিয়া তখনও অয়নের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে, আর অয়নের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। তার চোখের দৃষ্টিতে দয়া নেই, আছে কেবল এক ভয়ঙ্কর ন্যায় বিচারের তৃষ্ণা। এসপি অভয় প্রতাপ বিক্রমের দিকে এগিয়ে গিয়ে তার শার্টের নেম প্লেটটা এক ঝটকায় ছেড়ে ফেললেন। বিক্রম মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি বুঝতে পারিনি ও ক্যাপ্টেনের বোন, আমি শুধু ডিউটি করছিলাম। ডিউটি? এসপি গর্জে উঠলেন, একলা মেয়েকে রাস্তায় আটকে শ্লীলতাহানি করা আর 5,000 টাকা তোলা চাওয়া কি তোমার ডিউটি? তানিয়ার গালে এই দাগটা কি তোমার ডিউটির অংশ? বিক্রম, তোমার বিরুদ্ধে গত 3 মাস ধরে অজস্র অভিযোগ জমা হয়েছে, কিন্তু প্রমাণের অভাবে তোমাকে ছোঁয়া যাচ্ছিল না। আজ তুমি নিজেই নিজের কবর খুঁড়েছ। ঠিক সেই সময় বিক্রমের এক বিশ্বস্ত কনস্টেবল, যে আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল, সে পরিস্থিতি বেগতক দেখে পেছনের আলমারি থেকে একটা ফাইল সরানোর চেষ্টা করল। অয়নের তীক্ষ্ণ নজর এড়াল না। সে চিতার মতো ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে কনস্টেবলের হাতটা চেপে ধরল। মোচড় দিয়ে ফাইলটা কেড়ে নিয়ে দেখল ওটা আসলে নীলগঞ্জ চেকপোস্টের কালেকশন ডায়েরি, যেখানে লেখা আছে প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে কত টাকা তোলাবাজি করা হয়েছে এবং তার ভাগ কোন কোন বড় মাথার কাছে গেছে। অয়ন ফাইলটা এসপির হাতে দিয়ে বলল, স্যার, শুধুই বিক্রম নয়, এই থানার রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢুকে আছে। এরা ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে। আমার বোন আজ বেঁচে ফিরছে কারণ তার ভাই একজন আর্মি অফিসার, কিন্তু সেই সাধারণ মেয়েটার কি হতো যার পাশে কেউ নেই? আজের একটা চূড়ান্ত বিহিত হওয়া দরকার। এসপি ফাইলটা উল্টে পাল্টে দেখলেন, তার চোয়াল শক্ত হয়ে এলো। তিনি তার সাথে আসা ফোর্সকে নির্দেশ দিলেন, ইন্সপেক্টর বিক্রম আর কনস্টেবল রতনকে এক্ষুনি অ্যারেস্ট করো, এদের ইউনিফর্ম খুলে হাজতে ঢোকাও,
আর এই ডায়েরিতে যাদের নাম আছে প্রত্যেককে আজ রাত পোহানোর আগে থানায় দেখতে চাই। বিক্রমকে যখন পুলিশরা ধরে নিয়ে যাচ্ছিল সে অয়নের দিকে তাকিয়ে শেষবারের মতো শয়তানি হাসি দিয়ে বলল, আজ না হয় আমাকে ধরলি, কিন্তু আমার উপরের লোক অনেক শক্তিশালী। জেল থেকে বেরিয়ে তোদের ভিটে মাটি জ্বালিয়ে দেব আমি। অয়ন এক পা এগিয়ে এলো। তার উচ্চতা আর পেশিবহুল শরীরের ছায়ায় বিক্রম যেন ছোট হয়ে গেল। অয়ন নিচু স্বরে বলল, শোন বিক্রম, আমি সেই সীমান্তে লড়াই করি যেখানে মৃত্যু প্রতি সেকেন্ডে হাতছানি দেয়। তোর মতো সস্তা গুন্ডাদের আমি ভয় পাই না। তুই যদি জেল থেকে বেরোস তবে মনে রাখবি তোর জন্য কোনো লক আপ নয়, সরাসরি শ্মশান অপেক্ষা করবে। আমি আমার ইউনিফর্মের সম্মান জানি, কিন্তু আমার বোনের সম্মানে আঘাত লাগলে আমি যমরাজ হতেও দ্বিধা করি না। বিক্রমের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে অয়নের চোখের ভেতর যমদূতকে দেখতে পেল। পুলিশরা তাকে টেনে হিঁচড়ে লকআপে নিয়ে গেল, সেই একই লকআপ যেখানে কিছুক্ষণ আগে তানিয়াকে রাখা হয়েছিল। থানার বাইরে আকাশ পরিষ্কার হয়ে আসছে। মেঘ কেটে গিয়ে বিকেলের হালকা রোদ খেলা করছে। এসপি অভয় প্রতাপ অয়নের কাঁধে হাত রেখে বললেন, অয়ন, তুমি আজ শুধু তোমার বোনকে নয়, নীলগঞ্জ শহরকে একটা বড় অভিশাপ থেকে বাঁচালে। দেশ তোমার মতো অফিসারদের জন্য গর্বিত। অয়ন স্যালুট দিয়ে বলল, ধন্যবাদ স্যার, কিন্তু আসল জয় তানিয়ার। ও লড়াই করেছে, ও হার মানেনি। তানিয়া এবার একটু শান্ত হয়েছে। সে এসপির দিকে তাকিয়ে বলল, স্যার, আমার একটা অনুরোধ আছে। এই লোকগুলোকে শুধু জেল দেবেন না, এদের যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়, যাতে আর কোনো মেয়েকে বাজারে যাওয়ার পথে ভয়ে কাঁপতে না হয়। এসপি হাসলেন, ঠিক তাই হবে মা, আজই ওদের সাসপেনশন অর্ডার বেরোবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। অয়ন আর তানিয়া যখন থানা থেকে বেরোচ্ছিল তখন গেটের সামনে ভিড় জমে গেছে। সাধারণ মানুষ যারা বিক্রমের অত্যাচারে অস্থির ছিল তারা আজ অয়নকে দেখে করতালি দিচ্ছে। তানিয়া ভাইয়ার হাতটা শক্ত করে ধরল। সে বুঝল তার ভাইয়া শুধু তার রক্ষক নয়, সে অগণিত মানুষের আস্থার প্রতীক। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে এলো। মা সরলা দেবী দরজায় প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়েছিলেন। অয়ন আর তানিয়াকে একসাথে সুস্থ অবস্থায় দেখে তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তানিয়া দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন রে তোদের? তানিয়া অয়নের দিকে তাকিয়ে চোখ টিপল, তারপর হাসি মুখে বলল, মা, আসলে ভাইয়া আসার পথে একটু দেরি হয়ে গেল। নীলগঞ্জ শহরটা একটু পরিষ্কার করতে হলো তো তাই। অয়ন হাসল। সে জানত কাল থেকে নীলগঞ্জের আকাশ হবে আরও নীল আর বাতাস হবে আরও স্বচ্ছ, কারণ আজ এক অবিচারী সাম্রাজ্যের পতন ঘটেছে রক্তের টানে আর ন্যায়ের হুঙ্কারে। অয়ন তার ছুটি শেষ করে আবার সীমান্তে ফিরে যাবে, কিন্তু নীলগঞ্জের মানুষ কোনোদিন ভুলবে না সেই দিনটির কথা, যেদিন একজন ক্যাপ্টেন তার বোনের সম্মানের জন্য একাই গোটা থানার দুর্নীতির ভিত নাড়িয়ে দিয়েছিল।